হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ কোর্সের সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম সাজেশন 2024-25 নিয়ে আলোচনা করবো। এখানে আমরা এডুকেশনের সাজেশন 7th পেপার নিয়ে আলোচনা করব, ইভ্যালুয়েশন অ্যান্ড মেজারমেন্ট ইন এডুকেশন অ্যান্ড গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, যার প্রথম মডিউল বা ফার্স্ট মডিউলটা নিয়ে আলোচনা করব, ইভ্যালুয়েশন অ্যান্ড মেজারমেন্ট ইন এডুকেশন। প্রথমে আমরা 18 নম্বর প্রশ্নগুলো দেখে নেব। 18 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শিক্ষার লক্ষ্য বলতে কী বোঝো, অনুভূতিমূলক বর্গের বিভিন্ন লক্ষ্যগুলি কী, উপযুক্ত উদাহরণ সহ সেগুলো আলোচনা করো, মূল্যায়ন কীভাবে শিক্ষার লক্ষ্যে প্রয়োগ করা যায়। দেখবে একটাই প্রশ্ন, সেটা আমাদের কিছু ক্ষেত্রে 12, আবার কিছু ক্ষেত্রে 4 নম্বর এবং কিছু ক্ষেত্রে 18 নম্বরের জন্য আসতে পারে। সেই জন্য প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2, মূল্যায়নের সাধনী বা হাতিয়ারের প্রয়োজনীয়তা আলোচনা করো, নির্ভরযোগ্যতা এবং যথার্থতার পার্থক্য নির্ণয় করো, সাফল্যসূচক অভিক্ষা ও আদর্শ মানভিত্তিক অভিক্ষার মধ্যে বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, অভিক্ষা, পরিমাপ ও মূল্যায়ন বলতে কী বোঝো, এদের পারস্পরিক, এটা অভিক্ষা না, এটা পরীক্ষা, পরিমাপ ও মূল্যায়ন বলতে কী বোঝো, এদের পারস্পরিক সম্বন্ধ স্থাপন করো, যে কোনো একটি শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়নের বিভিন্ন পর্যায়গুলি উদাহরণ সহ আলোচনা করো, ধারাবাহিক বিবরণী পত্রের সুবিধাগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, ক্রমিক মূল্যায়ন ও অন্তিম মূল্যায়ন বলতে কী বোঝো, উদাহরণ সহ উভয় প্রকার মূল্যায়নের কার্যকারিতা, সীমাবদ্ধতা ব্যাখ্যা করো, রচনাধর্মী অভিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি বর্ণনা করো। এর পরবর্তীতে আসবে নৈর্ব্যক্তিক অভিক্ষার সুবিধা অসুবিধাগুলি বর্ণনা করো। 5 নম্বর প্রশ্ন, উদাহরণ সহ পরীক্ষা, পরিমাপ ও মূল্যায়নের মধ্যে তুলনামূলক আলোচনা করো, মূল্যায়নের যে কোনো এক প্রকার কৌশল ও সংশ্লিষ্ট হাতিয়ারগুলি উদাহরণ সহ আলোচনা করো, মূল্যায়ন কীভাবে শিখন ও শিক্ষণ প্রক্রিয়াকে প্রভাবিত করে লেখো। 6 নম্বর প্রশ্ন, পরিমাপ, মূল্যায়ন ও পরীক্ষার কৌশল ও হাতিয়ারগুলি উদাহরণ সহ উল্লেখ করো, এদের কার্যকারিতা ও সীমাবদ্ধতা আলোচনা করো। 7, রচনাধর্মী অভিক্ষা ও নৈর্ব্যক্তিক অভিক্ষা কাকে বলে, এদের মধ্যে তুলনামূলক আলোচনা করো, এদের কার্যকারিতা, গুণ ও ত্রুটিগুলি ব্যাখ্যা করো বা সুবিধা অসুবিধাগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন, মূল্যায়ন বলতে কী বোঝো, মূল্যায়নের প্রয়োজনীয়তা লেখো, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়নের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো, মূল্যায়নের প্রক্রিয়া কীভাবে শিক্ষক ও শিক্ষার্থীকে সাহায্য করে ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, মূল্যায়নের বিভিন্ন ধাপগুলি আলোচনা করো, মূল্যায়নের প্রতি স্তরের সুবিধা অসুবিধা লেখো। 10 নম্বর প্রশ্ন, মূল্যায়নের কৌশল হাতিয়ারের সংজ্ঞা দাও, বিদ্যালয় স্তরে মূল্যায়নের যে কোনো এক প্রকার কৌশল ও হাতিয়ারগুলি নিয়ে আলোচনা করো, এদের কার্যকারিতা ও সীমাবদ্ধতা লেখো। এই ছিল তোমাদের 18 নম্বরের জন্য 10টা প্রশ্ন। এগুলো প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা 12 নম্বরের জন্য প্রশ্নগুলি দেখব। প্রথম প্রশ্ন রয়েছে মূল্যায়ন, পরিমাপ ও পরীক্ষার মধ্যে সম্পর্ক লেখো। মূল্যায়ন, পরিমাপ ও পরীক্ষার মধ্যে পার্থক্য বা তুলনামূলক আলোচনা করো। সাফল্যসূচক অভিক্ষা ও আদর্শ মানভিত্তিক অভিক্ষা বলতে কী বোঝো, এদের মধ্যে তুলনা করো। এই তিনটির মধ্যে তুলনা করবে। সাফল্যসূচক অভিক্ষা, মূল্যায়ন ও পরিমাপের সাথে একটি পরীক্ষা, মূল্যায়ন, পরিমাপ, পরীক্ষা, এইভাবে সবথেকে ভালো হয় মূল্যায়ন, পরিমাপ, পরীক্ষা, এই তিনটি একটাই পেজের মধ্যে তুমি একটা একটা করে লিখে ফেলো। সাফল্যসূচক অভিক্ষা বলতে কী বোঝো, একটি সাফল্যসূচক অভিক্ষার বর্ণনা দাও, এর সীমাবদ্ধতা, কার্যকারিতা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, আদর্শ মানভিত্তিক অভিক্ষা বলতে কী বোঝো, একটি আদর্শ মানভিত্তিক পারদর্শিতার অভিক্ষার বর্ণনা দাও, এর সীমাবদ্ধতা, কার্যকারিতা লেখো। 6, স্কেল কাকে বলে, পরিমাপক স্কেল বলতে কী বোঝো, বিভিন্ন প্রকারের পরিমাপক স্কেলগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, বুদ্ধির স্কেল বলতে কী বোঝো, বুদ্ধির স্কেলের বিভিন্ন প্রকারগুলি লেখো, বুদ্ধির স্কেলের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা লেখো। 8 নম্বর, বুদ্ধির অভিক্ষা বলতে কী বোঝো, মূল্যায়নে বুদ্ধির অভিক্ষা কীভাবে কাজ করে ব্যাখ্যা করো, যে কোনো একটি বুদ্ধির অভিক্ষার সংক্ষিপ্ত বিবরণ দাও। 9 নম্বর প্রশ্ন, একটি উত্তম অভিক্ষার বৈশিষ্ট্য উল্লেখ করো, একটি শিক্ষক নির্মিত অভিক্ষার যে কোনো দুটি বৈশিষ্ট্য কীভাবে নির্ণয় করে লেখো। লিখিত পরীক্ষা বলতে কী বোঝো, লিখিত পরীক্ষার সুবিধা অসুবিধাগুলি লেখো। 11 নম্বর প্রশ্ন, প্রশ্ন ব্যাংক ও গ্রেডিং প্রথা বলতে কী বোঝো, মূল্যায়ন পদ্ধতিতে প্রশ্ন ব্যাংক এবং গ্রেডিং প্রথার উপকারিতা ব্যাখ্যা করো। 12 নম্বর প্রশ্ন, একটি আদর্শ ধারাবাহিক বিবরণী পত্রের বিষয়বস্তুগুলি উল্লেখ করো, এর সীমাবদ্ধতা ও কার্যকারিতা লেখো। 13, প্রশ্ন ভাণ্ডারের ধারণা আলোচনা করো, ষান্মাসিক পাঠ্যক্রম প্রথার গুণাবলী উল্লেখ করো। 14 নম্বর প্রশ্ন, নথিভুক্তিকরণে প্রতিবেদনের প্রয়োজনীয়তা আলোচনা করো, নিষ্ক্রমণকালীন নথিপত্র বলতে কী বোঝো, নির্দেশনামূলক উদ্দেশ্য বলতে কী বোঝো, নির্দেশনামূলক উদ্দেশ্যের বিভিন্ন বর্গগুলি উল্লেখ করো। 16 নম্বর প্রশ্ন, জ্ঞানমূলক বর্গের বিভিন্ন শ্রেণীগুলি উদাহরণ সহ আলোচনা করো, অনুভবমূলক বর্গের বিভিন্ন শ্রেণীগুলির উদাহরণ সহ আলোচনা করো। এছাড়াও যে বিভিন্ন বর্গগুলি আছে সেগুলো উদাহরণ সহ আলোচনা, এগুলো কিন্তু ভালো করে পড়বে এবং সেই সাথে এগুলির প্রকারভেদগুলো পড়ে রাখবে। 17 নম্বর প্রশ্ন, রচনাধর্মী অভিক্ষা ও নৈর্ব্যক্তিক অভিক্ষা বলতে কী বোঝো, এদের মধ্যে তুলনামূলক আলোচনা করো।
18 নম্বর প্রশ্ন, রচনাভিত্তিক অভিজ্ঞতার বিভিন্ন প্রকারগুলি উল্লেখ করো, এটি কীভাবে নির্মাণ করা হয় তা লেখো। রচনাধর্মী পরীক্ষার বিভিন্ন ধাপগুলি লেখো, এর কার্যকারিতার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 19 নম্বর প্রশ্ন, নৈর্ব্যক্তিক অভিক্ষা বিভিন্ন প্রকারগুলি উল্লেখ করো, এটি কীভাবে নির্মাণ করা হয় তা উল্লেখ করো, অথবা নৈর্ব্যক্তিক অভিক্ষার বিভিন্ন ধাপগুলি লেখো, এর কার্যকারিতার সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। 20 নম্বর প্রশ্ন, গ্রেডিং প্রথা বলতে কী বোঝো, গ্রেডিং প্রথার সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো উদাহরণ সহ। 21 নম্বর প্রশ্ন, শিক্ষামূলক উদ্দেশ্য ও নির্দেশনামূলক উদ্দেশ্য বলতে কী বোঝো, নির্দেশনামূলক উদ্দেশ্যের বিভিন্ন বর্গগুলি উল্লেখ করে যে কোনো একটি বর্গের শ্রেণীবিভাগ আলোচনা করো। 22 ধারাবাহিক বিবরণী পত্রের সংজ্ঞা দাও, একটি আদর্শ ধারাবাহিক বিবরণী পত্রের বিষয়বস্তু উল্লেখ করো, অথবা কীভাবে এটা নির্মাণ করা হয় তা লেখো। এই ধরনের মূল্যায়নে কম্পিউটার কীভাবে ব্যবহার করা যায় লেখো। 23 নম্বর প্রশ্ন, ব্লুমের মতে বা মত অনুযায়ী শিক্ষার লক্ষ্যের বিভিন্ন বর্গের উদ্দেশ্যগুলি উল্লেখ করো, জ্ঞানমূলক উদ্দেশ্যের বিভিন্ন বিভাগগুলি উদাহরণ সহ আলোচনা করো। 24 পারদর্শিতার অভিজ্ঞতা ও নিদানমূলক অভিজ্ঞার সংজ্ঞা দাও, উদাহরণ সহ একটি পারদর্শিতার অভিজ্ঞতা বর্ণনা করো, উদাহরণ সহ একটি নিদানমূলক অভিজ্ঞতা বর্ণনা করো, বা এই দুইয়ের মধ্যে তুলনামূলক আলোচনা করো। 25 নম্বর প্রশ্ন, ধারাবাহিক অভ্যন্তরীণ মূল্যায়ন বলতে কী বোঝো, এই ধরনের মূল্যায়নের সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো, কীভাবে এই মূল্যায়ন বিদ্যালয়ে বাৎসরিক পরীক্ষার সঙ্গে সমন্বয় সাধন করে আলোচনা করো। 26 বিশেষ প্রবণতা পরীক্ষা বলতে কী বোঝো, এটি কার্যকরী করার বিভিন্ন পর্যায়গুলি লেখো, এর কার্যকারিতা ও সীমাবদ্ধতা লেখো। 27 বুদ্ধির স্কেল সম্পর্কে বিনে সাইমন, ওয়েকসালারের অভিজ্ঞতা এবং র্যাভেনের অভিজ্ঞতাগুলির মধ্যে আলোচনা করো, এদের মধ্যে তুলনামূলক আলোচনা করে রাখবে এবং এক একটি আলাদা আলাদা করেও পড়ে রাখবে, যে কোনোভাবে আসতে পেরে যে কোনো দুটি মূল্যায়ন পদ্ধতি সহ বর্ণনা করো। এবং 28 নম্বর প্রশ্ন, বুদ্ধি সম্পর্কে বিনে সাইমন স্কেলে স্ট্যানফোর্ড সংশোধন 1937 ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের 28টা প্রশ্ন 12 নম্বরের জন্য। এরপরে আমরা 4 নম্বরের প্রশ্নগুলি দেখে নেব। প্রথমে রয়েছে গ্রেডিং প্রথা, 2 গ্রেডিং প্রথার সুবিধা অসুবিধা, 3 নিদানমূলক অভিক্ষা, 4 রয়েছে আদর্শ মানভিত্তিক অভিজ্ঞতার প্রকারভেদ, 5 শিক্ষার সঞ্চালনমূলক লক্ষ্য, 6 আগ্রহ উন্মোচনী, 7 হচ্ছে নিদানমূলক ও পারদর্শিতার অভিজ্ঞতার পার্থক্য, 8 পছন্দভিত্তিক ক্রেডিট পদ্ধতি, 9 রয়েছে সৃজনশীল পরিমাপের অভিজ্ঞতা, 10 মূল্যায়নের কম্পিউটারের ব্যবহার এবং 11 রয়েছে নিষ্ক্রমণ পোর্টফোলিও, 12 রয়েছে ধারাবাহিক বিবরণীপত্র, 13 বিভিন্ন ধরনের পরিমাপক স্কেল, 14 রয়েছে মূল্যায়নের হাতিয়ার বা সাধনিক, 15 রয়েছে সাফল্যসূচক অভিজ্ঞতা। 16 নম্বর প্রশ্ন রয়েছে আদর্শ মানভিত্তিক অভিজ্ঞতা, 17 শিক্ষার প্রজ্ঞামূলক লক্ষ্য, গঠনমূলক মূল্যায়ন ও অন্তিম মূল্যায়ন, 19 নম্বর প্রশ্ন হচ্ছে গঠনমূলক মূল্যায়ন ও অন্তিম মূল্যায়নের পার্থক্য ও সুবিধা অসুবিধা, যে কোনো একটা আসতে পারে। 20 হচ্ছে প্রশ্ন ভাণ্ডারের প্রয়োজনীয়তা ও ব্যবহার, 22 অভিজ্ঞতার যথার্থতা ও নির্ভরযোগ্যতা, তার পারস্পরিক সম্পর্ক, 23 রয়েছে প্রতিন্যাস স্কেল, মূল্যায়নে বুদ্ধির অভিজ্ঞতার ব্যবহার, 25 রয়েছে ব্যক্তিত্বের অভিজ্ঞতা বা পার্সোনালিটি টেস্ট, 26 একটি উত্তম অভিজ্ঞতার বৈশিষ্ট্যসমূহ, 27 হচ্ছে সৃজনশীলতার অভিজ্ঞতা, 28 পরীক্ষা পদ্ধতি, 29 নম্বর প্রশ্ন হচ্ছে রচনাধর্মী অভিজ্ঞতা এবং 30 নম্বর হচ্ছে পরিমাপ ও পরিমাপক স্কেল। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 4 নম্বরের জন্য 30টি প্রশ্ন। খুব বেশি বড় মনে হচ্ছে, কিন্তু তোমরা যখন দেখবে যে তোমরা যখন 18 নম্বরের প্রশ্নগুলি কমপ্লিট করবে, তাই সেখান থেকে তোমাদের 12 নম্বরে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেখানকার প্রায় 70% প্রশ্ন তোমরা তৈরি করে ফেলবে। তার মধ্যে থেকে দেখবে 18 নম্বর আর 12 নম্বরে করতে করতে দেখবে এই যে তোমাদের 4 নম্বরের প্রশ্ন পুরো যে সাজেশনটি দিলাম তার 99% এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে। 7 নম্বর পেপারের প্রথম মডিউলের সাজেশন, দ্বিতীয় মডিউলের সাজেশন খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বাকি যে 5 ও 6 নম্বরের সাজেশনগুলি দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই দেখে নেবে।